এই আওয়ামী লীগের তাহলে শত্রু কারা? কি এখানে সরকার শত্রু? এনসিপি শত্রু না, জামাত শত্রু না, বিএনপি শত্রু না? ওগুলো তো খণ্ড খণ্ড শত্রু। এনসিপি জামাত তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, বিএনপির প্রথম দিকে চায় নাই, পরে না করে নাই, তার মানে বিএনপিও চেয়েছে, সবাই চেয়েছে। তো এইগুলি তো আবার জাতীয় পার্টিরও নিষিদ্ধ চাইছিল, এনসিপি চাইছিল, জামাত চাইছিল, বিএনপি চায় নাই, চাইছিল তো। আচ্ছা, তাহলে জামাতকে নিষিদ্ধ কে করতে পারে নাই? সরকার করে নাই। বিএনপিকে আওয়ামী লীগকে স্থগিত কে করছে? সরকার করছে। ডিসিশনটা কার কাছ থেকে আসছে? সরকারের কাছ থেকে আসছে না। এখন তারা অনেককেই শত্রু মনে করবে, তখন তারা কি মনে করবে আমি বলতে পারবো না, আমি তো আওয়ামী লীগ করি না, আমি যাই না। তো তাদের কাছে যারা দাবি তুলছে তারাও শত্রু, যারা সিদ্ধান্ত দিছে, যারা নির্ভয় আদেশ দিছে তারাও শত্রু হতেই পারে। আমি জানি না শত্রু বলবেন নাকি প্রতিপক্ষ বলবেন নাকি তার উপর মন খারাপ বলবেন, কেন বলবেন আমি জানি না। কিন্তু বিষয়টা হলো কি, এটাকে ডেমোক্রেসি বলে না ভাই। আজকের থেকে 20 বছর পরে সময়টা এখানে থেমে থাকবে না, সময় সামনের দিকে যাবে। আজকের থেকে 20 বছর পরে যখন আপনি ইতিহাস লিখবেন, তখন আপনি লিখবেন যে এই দেশে নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় সরকার প্রধান হয়েছিল, তার আমলে সে একটা নির্বাচন করছিল, সেই নির্বাচনকে সে বলছিল ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, কিন্তু বাস্তবে সেই নির্বাচনে 20% ভোটারের জন্য কোনো প্রতীক ছিল না। এটা হবে 20 বছর পরের ইতিহাস, মানুষেরা পড়বে, পরে বলবে যে এদেরকে নোবেল শান্তি পুরস্কার কে দিছে। জি, আবু হায়না রাজ্জাকি সর্বশ্রেষ্ঠ মানে নির্বাচন হবে কিনা যদি সংক্ষেপে বলেন। আপনি সর্বশ্রেষ্ঠ নির্বাচন বলতে কি বুঝেন? ইন এ নেগেটিভ ফর্ম, ইন এ পজিটিভ ফর্ম। আপনি ওয়ার্স্ট নির্বাচন হয় যায় বাংলাদেশের ইতিহাসে, এর চেয়ে খারাপ নির্বাচন আর হয় নাই, সেটাও তো ঐতিহাসিক। আর সবচেয়ে ভালো হয় সেটাও ঐতিহাসিক। দুই ফর্মই আপনি যেতে পারেন। এখন আমরা শেষের দিক দিয়ে আসবেন, টপ দিয়ে আসবেন, সেটা একটা বিষয়। আর যে কথাটা এতক্ষণ বলা হলো যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের ভোট কোথায় যায়? আমি ধরে নিলাম আওয়ামী লীগের ভোট কোথায় থাকবে না, ঘরে বসে থাকবে 25% ভোট। এর বাইরে যদি আসেন তাহলে কি, বিএনপির 35, জামাতের ধরেন সব দল মিলে 15 আর 35, এই হলো তাদের ভোট আছে ফর এক্সাম্পল। এখন আওয়ামী লীগের ভোট বসে থাকবে, যদি কথার কথা দেয়, যদি বিএনপিরে দেয় সোনায় সোহাগা, আর বিএনপি না যদি জামাতে দেয়, জামাত ক্ষমতায়, কারণ তার তো 15 আছে, তার সাথে 25 যোগ হলে 40 হবে, আর বিএনপির 35। সুতরাং আওয়ামী লীগ কিন্তু জরিপ তো বলে না এখন আর জামাতের 15 আছে, জরিপ তো বলে যে মানে একদম নেক টু নেক বিএনপি এবং জামাত। আমি ওতে গেলাম না, যদি জামাতের দলের 15 থাকে, তার সাথে যদি আওয়ামী লীগের 25, তাই তো 40 হয়, আর বিএনপির আছে 35। সুতরাং আওয়ামী লীগের ভোট যদি জামাতের দিকে, তারা ক্ষমতায়, আর আওয়ামী লীগের ভোট যদি বিএনপির দিকে, তাহলে সোনায় সোহাগা। কথাটা আমি বুঝাইতে পারছি? এখন আমার ব্যক্তিগত ধারণায় আওয়ামী লীগের ভোট সেদিকে যাওয়ার কথা না। সুতরাং আপনি এখন আসেন, যেই দেশের ডেমোক্রেসি নাই বলতেই আমি যে একটু আগে কথাটা বললাম, ডেমোক্রেসিতে বিশ্বাসী গেলে আপনার আওয়ামী লীগের ব্যাপারে এই দলেরই আন্দোলন করা উচিত। দল নিষিদ্ধ নয়, তাহলে নির্বাচনে আসবে না কেন? আরেকটা হলো, কেউ কোনো আইনের অধীনে নাই। আপনি দেখেন নির্বাচন কমিশন এই যে নির্বাচনটা ঘোষণা করছে, কেউ বলতে পারবে যে বলছে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি? নাই না, সেটা তো নো। আপনি কিসে দিচ্ছেন নির্বাচনটা? আপনাকে তো বলতে হবে। একটা আপনার কোম্পানিতে আপনার চাকরিটা হয়, তাও তো বলবে যে এনটিভির এই বিধান মোতাবেক আপনার চাকরিটাকে আমি বরখাস্ত করলাম, তাই নাই? আমরা একটা ইন্টেনশনালি প্ল্যান্ড ওয়েতে একেবারে সম্পূর্ণ বেআইনি কোনো নিয়ম কানুন না মেনে আমরা ক্ষমতার দিকে যাচ্ছি, এটাই আমাদের এখন মূল লক্ষ্য। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দাঁড়িপাল্লার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে মানুষ ভোট দিবে না। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমি আপনার একটা কথা বলি যে আগামী নির্বাচন যে যাই বলুক, আগামী নির্বাচনে মূল ইস্যু দাঁড়াবে দুর্নীতি। মূল ইস্যু দেশের মানুষের কাছে আপনি আলাপ করে দেখতে পারেন। আপনাদের অফিসটা কারওয়ান বাজারে যে আপনি যে ফুটপাতে যারা দোকান নিয়ে বসে, মাটিতে যারা ফ্লোরে বসে, সবজি যারা বসে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের মূল ইস্যু দুর্নীতি। প্রত্যেকটা দোকানের সামান্য ফুটপাতে বসে এদেরকে প্রতিদিন দিতে হয় 200 থেকে 300 টাকা। তাহলে এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কারা? সোচ্চার কারা দেখবেন না, মুখে সবাই সোচ্চার। আওয়ামী লীগ যে 17 বছর ছিল, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন তো, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স আমার।
মানে জিরো সেটা মানে তো কি বলেছে জিরোর আগে অসংখ্য কয়টা বার অক্ষর আছে এটা বলেছে। হলো ইম্পর্টেন্ট, জিরোর আগে কি 7 না 8 এটা হলো ডিপেন্ড করে। 8 থাকলে 80% টলারেন্স, মানে 80% হইতে দুর্নীতি দেব। করো, বাকিটা আমি আটকাবো। কাজে ওগুলি কোনো বিষয় নেই, কি বলে না বলে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কে করে। আপনি বলেন এই বাজার থেকে, এই কারণ বাজার থেকে আমরা তো নিউজ পড়েছি যে আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন নাকি প্রতি রাতে 1.5 কোটি টাকা করে এখান থেকে উনি পেতেন। উনি 1.5 কোটি টাকা পেতেন, যারা তুলতো তারা নিজেরা কিছু রাখতো না, অবশ্যই রাখতো। এবং যারা রাখতো সে অঙ্কটা কত, সে অঙ্কটা এর চেয়ে অনেক বেশি। আবার তারপরে এটা যে সবজিটা এখানে আসতো, ট্রাকগুলি যে আসে, রাস্তায় 20-25 জায়গায় তারা চাঁদা দিয়ে আসে, যে কারণে কি হয় 20 টাকার সবজি ঢাকায় আসতে আসতে 40 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায়। এবং এই টাকাটা কে দেয়? আমি আপনি দিই, যারা অনেকে প্রান্তিক ক্রেতা তারা দিই। এখন এই চাঁদাটা কে তুলে? আগে তুলতো মনে করেন আসাদুজ্জামান কামাল সাহেবের অনুগ্রহে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যে তুলতো। এখনো কি তারা তুলে? তারা তুলে না। তাহলে এখন কে এটা রিপ্লেস করছে? কি কেউ না কেউ তো করছে। তারা কি কোনো রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া করতে পারছে? পারে নাই। তাহলে তারা যদি করে থাকে, এখন তার এই মুহূর্তে তো কোনো রাজনৈতিক দলও নাই, মানে ক্ষমতায় তো নাই, তাহলে কারা তুলতেছে? তাহলে বলবেন যে হ্যাঁ, যারা সরকার চালায় তারা যে সমস্ত রাজনৈতিক দলকে প্রশ্রয় দেয় তারাই করতেছে। এখন কোন মূল রাজনৈতিক দল কে এখন মানে সরকারের প্রশ্রয় পেতে পারে? বিএনপি পেতে পারে, জামাত পেতে পারে, এনসিপি পেতে পারে, এরা তো পেতে পারে, এরাই তো। এখন যদি একটা আসে তাহলে যে কোনো একটা হবে, সেটা কোনটা? এখন আপনি বড় জিজ্ঞাসা করেন যে চাঁদা তোমার কাছ থেকে কে তুলে? ওরা তো সবাইকে চিনে, কিন্তু যারা দেয় তারা কিন্তু চিনে। এটা কিন্তু খুঁজে বের করা কিন্তু বাড়ি চালান দেওয়ার মতো ব্যাপার না, এমনি যে কেউ জানে। তো তাদেরকে জিজ্ঞাসা করলে হয় এই চাঁদাটা কে তুলে? নাম তো পরিচিত, ওই লোকগুলিকে চিনেন। কারণ বাজারে যে চাঁদা ওঠায় সে তবে ইলেকশনও করে তোরে ভাই, দেখতেছি তো। তো এখন বিষয়টা হলো কি, এই লোকগুলি যখন ক্ষমতায় যাবে তখন তারা আরো বেপরোয়া হবে। এখন আমি এই জন্যই বলি, এবার নির্বাচনে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটাই হবে মূল ইস্যু। দেখেন, একটা কথা বললাম। আর চেতনার পেতনা, এই 24-এর চেতনা, 71-এর চেতনা, এটা মানুষের মনে আছে, কিন্তু আগে হলো যে গায়ে তো সইতে হবে। দুর্নীতি করলে ঝামেলাতে আমরা সাধারণ মানুষ পড়ি। সাধারণ মানুষ দুর্নীতিবাজকে দেখতে চায় না। মানুষ তো দেখেছে দুর্নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ কিন্তু তারা আওয়ামী লীগ আমলে দেখেছে। একজন লোক ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে বাইরে, ব্যাংক লুটপাট করতেছে, কেউ কিছু বলতেছে না। এই দুর্নীতি আমাদের দেখা শেষ। কাজে দুর্নীতি আর দেখতে চাই না। এখন দুর্নীতি কে করবে কে করবে না, সবাই মুখে বলবে আমি দুর্নীতি করি না, সব চুরি বলে আমি চুরি করি না। কিন্তু তাহলে চুরি হয় কেন? কেউ না কেউ তো করে রে ভাই। কারা করে এটা আমরা হয়তো মুখে বলতে পারবো না, বললে আমাকে ধরবে, তুমি প্রমাণ করো। প্রমাণ করা কঠিন, কিন্তু আমি তো জানি কে চুরি করে। প্রমাণ যে করতে পারবে সেও চুরি করে, প্রমাণ করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেও ওই চুরির ভাগ পায়। কাজে ওটা হয় না। কিন্তু মানুষ কিন্তু জানে, মানুষ কিন্তু বোঝে। মানুষ যে বোঝে এটা নির্বাচনের দিন বুঝবেন। কিভাবে বুঝবো আমরা, আবু হানা রাজ্জাকি? না, কিভাবে বুঝবেন মানে এটা হয়তো মাসুদ ভাই বলছে যে ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন, এই ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন, এইটা আমি মনে করি এইটাই বলতে চাইছেন উনি। কিন্তু ভোটের মাধ্যমে যে জাজমেন্ট দিবেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কতগুলো জিনিস দেখেন, অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা হয়তো তর্কের খাতিরে বলি, এবং আমাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়া, আমলা, এবং আপনি যদি ধরেন কর্পোরেট বলতে আমি বড় ব্যবসায়ীদেরকে বলছি, এই তিনটে স্টেক হোল্ডার কিন্তু একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশে। এই তিনটে স্টেক হোল্ডার যাকে ফেভার করে, এই তিনটে স্টেক হোল্ডারের চাবিকাঠি হয় মানে রাজনীতিবিদদের কিন্তু নিজস্ব কোনো সে নাই। কেন আমি বলি, আমি অন্য দলের কথা বলবো না, যে দুইটা দল ক্ষমতায় ছিল বাই রোটেশন, তাদের মধ্যে 85% লোক বেকার। 85% লোক যখন বেকার হয় তখন তারা চলে কিভাবে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেই আলোচনায় যাচ্ছি না। আবার দেখেন, যেই মিডিয়া শেখ হাসিনা যতদিন ছিল 5 আগস্টের পূর্ব পর্যন্ত, বেগম খালেদা জিয়া বলেন, জিয়া বলেন, তারেক রহমান বলেন, এমন কোনো ন্যাক্কারজনক বিষয় নাই তাদের সম্পর্কে লেখে নাই। আজকে আবার তাদের সম্পর্কে জাস্ট রিভার্স তারা হয়ে গেছে, যেটা শফিক রহমান কয়েকদিন আগে বলছে যে এই যে দ্বিচারিতা, এই যে বৈশিষ্ট্য,
এই যে উল্টায় যায়, যাওয়ার পর রাজনীতিবিদ সেটাকে লুফে নেয়, তার মানে রাজনীতিবিদদের কোনো সে নাই, ওই 3টে স্টেক হোল্ডারের কাছে রাজনীতিবিদরা জিম্মি। সুতরাং এটা একটা কঠিন জায়গা। কেন বলছি কথাটা? 1971 সালের যুদ্ধ অপরাধী, একে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে এই মাঠে। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেন তখন এদেরকে সাথে নিয়ে আন্দোলন করছে। তো স্বাধীনতা বিরোধী লোক নিয়ে যদি আপনি আন্দোলন করতে পারেন এরশাদের বিরুদ্ধে, সে তো স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না। এরশাদ কথার কথা বলছি আমি, আন্দোলনের সময় তারা লাগছে। আবার কোন দল তার ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। আপনি এখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানুষ দেখে না? আমি বলছি আপনি এখন গন্ধ পাইলে হবে না, তো আপনি তো মন্ত্রী বানাইছিলেন। তো এই যে বিষয়গুলা, এটা আমি এটাও বাদ দিলাম। তারপর আসেন আপনি একাধিক নাগরিকত্ব নেওয়ার যে ফর্ম ফিল আপ করার জায়গাটা গ্যাপটা পূরণ করে নাই, বহু নমিনেশন পেপার প্লাস ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কিরকম? এমন যদি হইতো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঋণ টান, হাজার হাজার করে, 600 কোটি টাকা, মানে ঋণের পুকুর নিয়ে এমপি হইতে যাচ্ছে। আপনি নিশ্চিত থাকেন 5 বছর যদি থেকে ওই পুকুরটা ভরাট কইরা মহাসাগর বানাবে। না, পুকুরটা ভরাট করে ফেলবে, ওই ঋণের পুকুরটা ভরাট কইরা অনেক উঁচু করে ফেলবে। আপনি একটা রাষ্ট্র যখন নীরব দর্শকের ভূমিকায় বৈশাখ, দলই বা কিভাবে নমিনেশন দিল? তার মানে ইট ইজ অ্যালাউড যে আসো তারপরে করবো। তা না হলে আপনি আমাকে বলেন আপনি ঋণ খেলাপিকে নমিনেশন কেন দিবেন? ডাবল নাগরিকত্ব, যার ডাবল নাগরিকত্ব মানে তার এনি টাইম হি ক্যান লিভ, কোনো কিচ্ছু লাগবে না, আপনি রাত্রেবেলা চলে গেলাম, জাস্ট টিকিট পেলেই হবে। টিকিট কোনো বিষয় না, টিকিট আপনি কিনবেন, এক্সপায়ার হলে কিচ্ছু আসা যায় না এদের। কারণ এই হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, এতে এভরিডে একটা করে টিকিট নষ্ট হলে কি হয়? কিচ্ছু যায় না। আমরা তো জার্নি করি, একটা করে টিকিট এভরিডে নষ্ট হলে কি হয়? কিছুই হবে। এক বছরে 365 লাখ টাকা যাবে, নয় 730 কোটি টাকা, 30 লক্ষ টাকা যাবে, 7 কোটি। আমি তো 1000 কোটি টাকার ডিফল্টার। তো আপনি পরিষ্কার ডিফল্টার যখন নিয়ে যাচ্ছেন নির্বাচনে এবং কেউ কোনো কথা বলতেছে না, পত্রিকাওয়ালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনের অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো? 2, চিবিয়ে চিবিয়ে দায়িত্বশীল বহু লোক এই টকশোতে এসে বলছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট হয় না। তো আপনি নির্বাচন কমিশন কি জন্য চিঠি দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না? ওইখানে কি আপনার এসপি লাগতো? ওইখানে আপনার ইউএনও লাগতো? আপনার টিএনও লাগতো? আপনি বন্ধ করলেন কেন? কার ইশারায়, কার ইঙ্গিতে? তার মানে কি? এবং সেখানে চিঠিতে কি বলছেন উনি বলছেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপরে যাতে প্রভাব বিস্তার না করে সেই জন্য বন্ধ করছেন। তার মানে ওই নির্বাচনের ইম্প্যাক্ট আছে। তাহলে আপনি যে নির্বাচনটা বন্ধ করে দিলেন, একেবারে আপনার কোনো রাইটই নাই, কোনো অধিকারই নাই। ও মানে নির্বাচন শব্দ লেখা থাকলে এটার মালিক আপনি। কিন্তু সেটা তো হাইকোর্ট পর্যন্ত গেল। সেটা আমি হাইকোর্ট পর্যন্ত যাব না। আমি প্রথম আসেন এইখানে হাইকোর্টে গেছে, হাইকোর্টে স্টে করে দিছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কারণ হাইকোর্ট সে যা মনে করছে তাই দিছে, সে একটা বিচার বিভাগের আছে। কিন্তু আপনি দিলেন কিভাবে? আপনি এই ঋণ খেলাপিদেরকে অ্যালাউ করলেন কিভাবে? আপনি ডুয়েল সিটিজেন যাদের ফর্মটা ফিল আপ করেন এই ঘরটা, আপনি অ্যালাউ করলেন কিভাবে? তাহলে আমি এই নির্বাচন নিয়ে আমি কি মনে করবো? ওকে, চমৎকার আলোচনা রাজ্জাকি। আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যাই। রাজ্জাকি ভাই যেটা বললো যে গণমাধ্যম, তারপরে কর্পোরেট হাউস, এগুলি হলো মানে রাজনীতিকে একদিকে মানে হেলন করিয়ে দেয়, মানে হেলে পড়ে, তা রাজনীতিবিদরা আবার এদিকে হেলে পড়ে, অর্থাৎ একটা নেক্সাসের কথা বললো। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমগুলো রাজনৈতিক দলকে সঠিক কাভারেজটা দিচ্ছে কিনা, সমান কাভারেজ বা যার যতটুকু প্রাপ্য সেই কাভারেজটা দিচ্ছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গেছে গণমাধ্যম, সেই বিষয়ের প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। শুনেন, পৃথিবীর কোনো দেশেই গণমাধ্যম একদম ইঞ্চি মেপে কভারেজ দেয় না। গণমাধ্যমগুলোরও একটা রাজনীতি থাকে। এটা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় এক একটা দলকে এক একটা গণমাধ্যম সাপোর্ট করে, ওটা তাদের একটা পলিসি আছে। ওরা সেই সেটা তো প্রকাশ্য পলিসি। প্রকাশ্য পলিসি। আমাদের এখানে প্রকাশ্য পলিসি। আমাদের এখানে পলিসি হলো মোটামুটি, দেখেন ওখানে আর আমাদের পার্থক্যের কথা বলি, মানে যখন হয় কি, যখন নাকি আইন বিচার এগুলো কাজ না করে, তখন আপনি অন্য কোনো জায়গায় কোনো নিয়ম নীতি খুঁজে পাবেন না। আমাদের গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমের মালিক কারা? তাদের ব্যবসায়ী। তাদের কিন্তু গণমাধ্যমের বাইরেও অন্য ব্যবসা আছে।
তো যেহেতু তাদের অন্য অন্য ব্যবসা আছে, তাদের সেই ব্যবসাগুলো তারা সরকারের সঙ্গে যুদ্ধ করে করতে পারবে না। যে কারণে আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। তো এখন তার অনেক ব্যবসা, অনেকে গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। যে কারণে কোনো গণমাধ্যমে সরকারের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চায় না। তো এখন আপনি বলবেন যে এখন তো কোনো সরকারের কোনো নাই, সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু সব গণমাধ্যমে তোষণ করতেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এর তো তেমন কোনো ক্ষমতাও নাই। তাও দেখবেন কোনো একটা গণমাধ্যম আপনি বের করতে পারবেন না যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের নানা অপকর্ম, অযোগ্যতা, অনিয়মের কোনো সমালোচনা করে, কেউ করে না। সবাই তাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। এখন নির্বাচনের সামনে এসে তারা নিজেদের মতো করে একটা হিসাব করছে যে কে ক্ষমতায় যেতে পারে, কাছাকাছি কে ক্ষমতার কাছাকাছি। যাদেরকে মনে করে যে এরা ক্ষমতায় যাবে, তারা তাদেরকে তোষণ করবে, তাদের জন্য তারা উঠে পড়ে লাগবে। এখন যতই দিন যাবে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যদি মনে করেন বিএনপি, এখন ধরেন বিএনপি মাঝখানে মনে হয় যখন তারেক রহমান আসলো, তখন তারেক রহমানকে নিয়ে একটা জোয়ার হয়ে গেল সব গণমাধ্যম। কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে তারেক রহমান একটা 5 তারকা হোটেলে সাংবাদিকদের নিয়ে আলোচনা করলেন, এমন কোনো মিডিয়া নাই সেখানে যায় নাই। করুক না, শফিকুর রহমান একটা অসুবিধা করতো, যেত না। আবার যদি আপনি এখন যদি মনে হয় যে না জামাতের অবস্থা একটু ভালো হয়ে গেছে, জামাতের শফিকুর রহমান একটা সম্মেলন করবে, সবাই যাবে সেখানে, কারণ জামাতের অবস্থা ভালো হয়ে গেছে। এটা হলো কি গণমাধ্যমগুলির ক্যারেক্টার। আমাদের গণমাধ্যমগুলির মতো সরি টু সে কিছু মনে করেন, আপনি নিজেও গণমাধ্যমে আছেন, আমিও সাংবাদিকতাই করছি গত 3.5 দশক ধরে। আমার অভিজ্ঞতা হলো গণমাধ্যম এবং ব্যবসায়ী এই দুইটা শ্রেণীর মতো চরিত্রহীন আর কোনো সেক্টর এই দেশে নাই। ব্যবসায়ীরা চরিত্রহীন সবাই না তো, সবাই বলে নাই। আমি তো বললাম তো, আমার অভিজ্ঞতা বলতেছেন, মানে আমার অভিজ্ঞতা আমি বললাম তো আপনাকে, আগেই তো বললাম যে এই সরকারের সমালোচনাকে একটা গণমাধ্যম দেখান তো। এত বড় গণমাধ্যম যে নাকি হাসিনা সরকারের সঙ্গে যুদ্ধ করে টিকে আসছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এদের কণ্ঠে কোনো এই সরকারের কোনো সমালোচনা পাবেন না তো। এই সরকারকে সমালোচনা করার মতো কিছুই করে নাই। কাজে এগুলি বললাম ভাই লাভ নাই। আপনি দেখেন এই যে আদম মাটির ব্যবসায়ী বলেন আপনার, অথবা জমির ব্যবসায়ী, অথবা আপনার এই যে গার্মেন্ট ব্যবসায়ী বলে নাই শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাবো, মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবে। এটা তো একটা অনিসলামিক কাজ। একটা নারীর সঙ্গে আপনি মৃত্যুর পরে কেমন থাকবেন? তো যাই হোক, সে কইছে তাও থাকবে। আর প্রথমত, দ্বিতীয়ত, পঞ্চমত, 100তম মতো সব ভাবে তো তার সঙ্গে। এরা কই সব তো ডিগবাজি বেরিয়ে এই গভর্নমেন্টের সঙ্গে আসছে। নতুন যে গভর্নমেন্ট আসবে সবাই তার সঙ্গে যাবে। ইন্টারেস্টিং হলো ওদের নয় চরিত্র নাই, সরকারের চরিত্রটা কোথা থাকলো? সরকারের বললো আয় ভাই বুকে আয়, সবাই বলে আয় ভাই বুকে আয়, কারণ বুকে নিলেই কিছু পাওয়া যায়। আগামীতে যারা গভর্নমেন্টে যাবে তারাও যাবে। ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, এই যে বিএনপিকে আমরা বলতেছি যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে। বসুন্ধরায় বিএনপির লোকজন নাই, বিএনপিকে টিকা রাখার জন্য বসুন্ধরায় বিএনপি তার লোকজন বসায় নাই, সাংবাদিকদের দিয়ে বসাইছে। বিএনপি লাইনে যারা সাংবাদিক নেতা, মূল নেতা, এই যে কাদের গনি চৌধুরী, গিয়াসউদ্দিন রিমন, এই যে হাসান হাফিজ, এগুলি বিএনপির লোক না? এগুলি নিয়ে বসুন্ধরা বসায় না, বসুন্ধরাকে টিকা রাখার জন্য। তারেক রহমান জানে না এগুলো? জানে, কারণ তাদের কাছে এই বিএনপির কাছেও বসুন্ধরা তারা চায়। কিন্তু এই অভিযোগ তো জামাতের বিরুদ্ধেও আছে, যে জামাতের লোকজন সবার বিরুদ্ধে। আমি তো বলছি একার বিরুদ্ধে নাই, সবার বিরুদ্ধে আছে। যেদিন সরকারের পতন হয়েছে অগাস্টে, গত বছর 24 আগস্টে, সেই দিনই সব টিভির আলিকারা, সব মিডিয়ার মাথায় যে নিয়ে বিএনপি এবং জামাতের সাংবাদিক যে বসে নাই, এটা কি যোগ্যতার কারণে বসছে নাকি দলীয় পরিচয় বসছে? বলেন আপনি। দলীয় পরিচয় বসছে, সিম্পল ভাই। মিডিয়ার মালিক যেখানে না বসছে, মিডিয়ার মালিকরা ডাকছে, ভাই আসেন। মালিকরা যে হাতে পায়ে ধরে বসাইছে, আপনার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো না, আচ্ছা ভাই আপনি আসেন। আবার সম্পাদক হন, আপনার সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো না, ভাই আপনি আসেন, আমার প্রতিষ্ঠানটা বাঁচান। কেন? তার মানে আমি বললাম যে মিডিয়া প্রশ্নের কথায় এবং ব্যবসায়ী, এদের ভাই কোনো চরিত্র নাই আমাদের দেশের। এখন আপনি বলছেন সব না, হ্যাঁ সব না, একজন, ওই একজনকে খুঁজে বাই করেন, দেখবেন যে আগামী গভর্নমেন্ট আবার সেও গেছে একই লাইনে।
ওকে, মাসুদ কামাল ভাই, আপনাকে যদি আমি সম্পূরক প্রশ্ন করতে চাই যে নির্বাচনের মাঠে আমরা দেখলাম যে বিএনপির যারা প্রার্থী আছে নিজ দলের, তাদের বাইরে আবার স্বতন্ত্র নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা যাদেরকে আবার কোথাও কোথাও বিএনপি বহিষ্কার করেছে, তারা নির্বাচন করছে, তারপরে তাদের প্রতিপক্ষ নির্বাচন করছে। এই অবস্থায় বিএনপির জন্য আসলে এই নির্বাচনের মাঠটা কতটা সমতল? বিএনপির জন্য মাঠটা কঠিন। যখন নাকি নিজের ঘরের লোক মানে হয়ে যায়, প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তখন তো বিএনপির জন্য কঠিন হবেই। এবং এই লোকগুলি তো বিএনপির ছায়াতেই ছিল না, এরা বিএনপির জন্য ক্ষতিকর এবং এরা বিএনপিকে একটা বিপদে ফেলাবে, কোনো সন্দেহ না। ভোট তো কমবে না। তা আমার কথা হলো কি, দেখেন বিএনপির শীর্ষ যে নেতৃত্ব, উনিও তো দেশের বাইরে ছিলেন। যারা স্থানীয়ভাবে যারা ছিলেন সেন্ট্রাল কমিটি, তারা কি করছেন? তারা তো এই গ্রুপিংকে নার্সিং করছেন। তারা এই সমস্ত পাল্টা গ্রুপকে নার্সিং করছে রে ভাই। বিএনপি থেকে ভাই, আপনি এতদিন ধরে সাংবাদিক, আমার চেয়ে আপনি ভালো জানেন ভাই, এতদিন ধরে সাংবাদিকতা করেন, জানেন না? এক ভাইয়ের এক গ্রুপ, অমুক ভাইয়ের এক গ্রুপ, তমুক ভাইয়ের এক গ্রুপ। কোন ভাইয়ের গ্রুপ নাই? বিএনপিতে একজন লোককে জিজ্ঞেস করেন, গ্রামে যায় জিজ্ঞেস করে, এই তুমি কি করো? বিএনপি করো? তো কোন ভাইয়ের পলিটিক্স করো? বিএনপি মধ্যে ভাই আছে, এবার ওই ভাইয়ের পলিটিক্স করলে আপনার সুবিধা হবে। তো ভাই এটা তো চলছে, এরা করছে, এগুলো এরা করেন, এরাই করছে। তারেক রহমান তো আমি মনে করি তার মতো অসহায় লিডার তো নাই বাংলাদেশে। সে আইসে মতো কইতেছে, এটা কই এসে পড়লাম। এক একজন এক এক গ্রুপিং করতেছে, করে না? যেখানে যেখানে বিদ্রোহী হয়েছে, আপনি একটা কথা বলেন, একটা বিএনপির লোক বিদ্রোহী হয়েছে কেন? কারণ সে জানে যে আমি ধানের শীষের দাবিদার ছিলাম, আমাকে দেয় নাই, আরেকজন দিচ্ছে, ভালো কথা। কিন্তু আমি আবার এটাও জানি ধানের শীষ ছাড়াও আমি ফাইট করতে পারবো। তো যে লোক ধানের শীষ ছাড়াও ফাইট করতে পারবে বলে ভাবে, সে ধানের শীষ পাইলে কি করতো? অনেক ভালো করতো। তো এই লোকটাকে আপনি চিনতে পারলেন না কেন? এই বিদ্রোহীটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না কেন? অথবা কার কথায়, কার প্ররোচনায় আপনি কম প্রয়োজনীয় অথবা কম জনপ্রিয় একজন লোককে নমিনেশন দিলেন? কেন দিলেন? এটা খুঁজে বের করেন। আমি তো মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত হবে যে কোন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, কার রিকোয়েস্টে, এটাকে তালিকা তৈরি করা। যেগুলো যেগুলি ফেল করবে, ওইগুলিকে যার রিকোয়েস্টে দেওয়া হয়েছে তারই দল থেকে বের করে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজ্জাকি, এক সময় বলা হতো যে জামাত একদমই একটা সংগঠিত শক্তি, তারা একদম কেন্দ্র থেকে যা বলে মাঠ পর্যায়ে তাই শুনে। এইবার আমরা কিছু ব্যতিক্রম দেখলাম যে কোথাও কোথাও তাদের প্রার্থী মানে নিজ দলের প্রার্থীদেরকে নমিনেশন না দিয়ে জোটের প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এখন এই অবস্থা তালাবদ্ধ কাদের? জামাতের মানে সিলেটে হয়েছে, মানে আপনার জামাত ওখানে তার জোটের একজনকে দিছে, জামাতের যিনি প্রার্থী তাকে তাদের সমর্থকরা তালাবদ্ধ করে রাখছে যাতে প্রত্যাহার না করতে পারে। তারপরে তাদের জোটে আবার দুর্বল দলের প্রার্থীরাও আছে। এই অবস্থায় মানে জামাতের এই নির্বাচনের মাঠটাই বা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং মাসুদ কামাল ভাইরে। আসলে আমরা অতীত জরিপ যদি দেখি, অতীত মানে ভোটের জরিপটা, তাহলে টপে আছে আওয়ামী লীগ আর বিএনপি। অতীত জরিপ, আমি অ্যাট প্রেজেন্ট বলছি না, অ্যাট প্রেজেন্টের মাঠের সিনারি আমরা জানি না, আর একটা ভোট হইলে বুঝবো। বাট প্রচলিত যে কথা আছে তাতে সবাই বলে যে জামাতের ভোট আগের চেয়ে বেড়েছে। ভোট বাড়া এক জিনিস, আর তাদের দলে লোক যোগ দেওয়া আর এক জিনিস। জামাত সিভিল মিলিটারি বলতে পারেন, রেজিমেন্টেড, সিস্টেম ফলো করে। এখন সিস্টেম ফলো করলে কতক্ষণ ব্যত্যয় হতে পারে। যাকে বললেন যে আটকায় রাখছে যে তুমি উইথড্র করো না, উইথড্র করো না মানে এটা একটা ব্যতিক্রম। তার মানে এখানেও যে অ্যাবসোলিউট একটা নিয়ম কানুন আছে তা না, কিছু ব্যত্যয় ঘটতেছে বা ঘটতে পারে। এখন জামাতের যাদেরকে জোটে নিছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে একটা। আপনি বিএনপি জোট একটা, জামাত জোট একটা। আপনি যদি বিএনপি জোটটা চিন্তা করেন তাহলে দেখবেন বিএনপি ছাড়া দলে অন্যান্য যে দলগুলো আছে জোট হিসাবে, তাদের দলের ভোট দুইটা বাসে বললে শেষ হয়ে যায়, মানে ওই দলগুলোর।
কিন্তু জামাতের সাথে যে জোটগুলো আছে তারা ইসলামী ফোর্স প্রত্যেকেরই কিছু না কিছু ভোট আছে, সংখ্যা যে পরিমাণই হোক, অন্তত ওই 2 বাস না, কিছু ভোট আছে। সেই দিক থেকে বিবেচনা করলে যে জামাত এর ভোট কিছু বাড়ছে, তা এর ফলে তার জোটে যারা আছে তাদেরকে একটু গুরুত্ব তাদের দিতে হয়, কারণ আমি যেহেতু জোট বানাইছি। আর তৃতীয় বিষয় হলো জামাতের যে ভোটটা বাড়ছে সেটা হইলেই যে অন্য দলের প্রতি বিরূপ মনোভাব নিয়ে যদি তারে ভোট দেয়, অর্থাৎ তার ভোট তো ফিক্সড, সে বাড়তি ভোট পাইলে বিরূপ মানে প্রতিক্রিয়ার একটা ভোট ওখানে হতে পারে, এবং সেটার সম্ভাবনা যে নাই তা না। কেন আছে আমি বলি সেটা। আপনি যদি 2024-এর 5ই আগস্টের পরের সিনারিওটা দেখেন, 4 কোটি বা 5 কোটি নাকি তরুণ ভোটার আছে। 4.5 কোটি। 4.5 কোটি। 4.5 কোটি তরুণ ভোটারের ভিতরে আমি 50 লাখ বাদ দিয়ে দিলাম, আমি ধরে নিলাম আওয়ামী লীগেরও আছে এর ভিতরে কিছু 50 লাখ। বাকি 4 কোটি যে ভোটার, তারা কিন্তু আওয়ামী লীগ বাদে কাউকে দেখে নাই ক্ষমতায়, বিরোধী দল হিসাবে এদেরকে অ্যাক্টিভ পায় নাই এই জামাত আর বিএনপিকে। কিন্তু 5 আগস্টের পরে তাদের অ্যাকশনটা দেখছে যে এই দুইটা দল কি করছে। তাহলে এই তরুণ ভোটার, তাদের কাছে তাজা ঘটনা হলো 24-এর ঘটনা, 24-এর জুলাই চেতনা। আর 71-এর যে চেতনা, 71 আমার মূল শক্তি, ওখান থেকে আমি দেশ পেয়েছি, তারপরে আমি সেখান থেকে স্বৈরাচার সরাইছি। এটা হলো স্বৈরাচার সরাইছে কারা? 2024-এ। সুতরাং 2024-এ যে স্বৈরাচারটা সরাইছে, সেই স্বৈরাচার যদি থাকতো এখনো ক্ষমতায়, তাহলে 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাইতো না, যারা আজকে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। 29 নির্বাচনে পরিষ্কার। সুতরাং এদের কাছে কঠিন ঋণী, তারা মানুক আর নাই মানুক। আপনি 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাইছেন এই এনসিপি যারা বানাইছে ছাত্র, তাদের মাধ্যমে। দায়িত্বশীল দল বলতে আমরা এগুলোর ভিতরে নাই।